আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রফেসর ইউনূসের ১.৫ বছরের শাসন নিয়ে অনেক সমালোচনা রয়েছে। অনেকে অনেক ধরনের সমালোচনা করেন। এই সমালোচনাগুলো কাটিয়ে উঠতে প্রফেসর ইউনূসকে হয়তো জীবদ্দশায় যে সময়টা তিনি পাবেন, সেই সময়ে তার এই সমালোচনা কাটিয়ে ওঠা সম্ভব নয়। প্রফেসর ইউনূস তার ৮৫ বছর বয়সে এই গত ১.৫ বছরের আগে পর্যন্ত জীবনে যত সমালোচনা অর্জন করেননি, তার চাইতে ১০০ গুণ সমালোচনা মাত্র এই ১.৫ বছরে তিনি কামিয়েছেন। এটা তার মানে জীবনের অন্যতম একটা ঘটনা, মানে উল্লেখযোগ্য ঘটনা। হয়তো এই সমালোচনা কামানোর জন্যই তিনি এই ১.৫ বছরের মেটিকুলাস শাসন ব্যবস্থার দায়িত্ব নিয়েছিলেন। প্রফেসর ইউনূসের বিরুদ্ধে বহু সমালোচনার মধ্যে এবার ভয়াবহ যে সমালোচনা সামনে এসেছে এবং প্রমাণসহ সামনে এনেছেন বাংলাদেশের প্রথিতযশা আইনজ্ঞ, আইনবিদ, আইন বিশেষজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদ্বীন মালিক। ডক্টর শাহদ্বীন মালিককে প্রফেসর ইউনূস তার মেটিকুলাস সরকারের যে সংস্কার কমিশন, সেই সংস্কার কমিশনের সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে রাখতে চেয়েছিলেন, কিন্তু ডক্টর শাহদ্বীন মালিক সেটা প্রত্যাখ্যান করেছিলেন, দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। তারপরে এই মেটিকুলাস প্রফেসর আলী রিয়াজকে তিনি ভাড়া করে এনেছিলেন, বিদেশি এই নাগরিককে। তারপরে সংবিধানের ১২ সরাদ্দ করার চেষ্টা করেছেন। ডক্টর শাহদ্বীন মালিক এরপরে একটা সাক্ষাৎকারে বলেছিলেন তার জীবনের শ্রেষ্ঠতম সিদ্ধান্ত হচ্ছে অন্তর্বর্তী সরকারের ওই প্রপোজাল মেনে না নেয়া, সেই দায়িত্ব না নেয়া। তিনি পরবর্তীতে উপলব্ধি করতে পেরেছেন যে প্রফেসর ইউনূসের আন্ডারে এই কমিশনের দায়িত্ব নিলে তার সারা জীবনের অর্জন শেষ হয়ে যাবে মাত্র এই কয়দিনের দায়িত্ব পালনের জন্য। সেই শাহদ্বীন মালিক এবার প্রফেসর ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনেছেন। প্রফেসর ইউনূস সংবিধানের স্পষ্ট লঙ্ঘন করেছেন। রাষ্ট্রদ্রোহিতা, সংবিধানের লঙ্ঘন মানেই রাষ্ট্রদ্রোহিতা, আর রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ শাস্তি কি সেটা আমরা সবাই জানি। চলুন ডক্টর শাহদ্বীন মালিক কি বলছেন সংবিধানের মানে বাইরে গিয়ে, মানে সংবিধান না মানা, সংবিধানের ব্যত্যয় ঘটানো, মানে রাষ্ট্রীয় ক্ষেত্রে তো সংবিধান মানেনই, সেটা ভিন্ন কথা। ব্যক্তিগত ক্ষেত্রেও তিনি সংবিধান পরিপন্থী কাজ করেছেন, রাষ্ট্রদ্রোহিতা করেছেন। সেই কথাটা শাহদ্বীন মালিক কি বললেন সেটা আলোচনা করে দেখার চেষ্টা করে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম প্রফেসর ইউনূসের রাষ্ট্রদ্রোহিতার কথা। তার আগে একটি মানবিক কথা বলতে চাই। ফুড ফর অল এই শিরোনামে একটি নতুন চ্যানেল, যারা অসহায়, ক্ষুধার্ত, দুস্থ মানুষের পাশে রান্না করা খাবার নিয়ে দাঁড়াতে চাইছে, তাদের এই মানবিক উদ্যোগটাকে সমর্থন করতে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে চ্যানেলের, সেখানে সাবস্ক্রাইব করে অন্তত তাদেরকে অনুপ্রাণিত করবেন। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম প্রফেসর ইউনূসের রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ। রাষ্ট্রদ্রোহিতার যে কাজ করেছেন সেই অভিযোগ করেছেন শাহদ্বীন মালিক। ডক্টর শাহদ্বীন মালিক সম্প্রতি কালের কণ্ঠের সঙ্গে যে সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকারেরই একটি অংশ নতুন করে আলোচনায় এসেছে, যেখানে তিনি অভিযোগ করছেন প্রফেসর ইউনূস সংবিধান বিরোধী কাজ করেছেন নিজের স্বার্থ উদ্ধারের জন্য, এবং সেটা স্পষ্ট রাষ্ট্রদ্রোহিতা। আর রাষ্ট্রদ্রোহিতার শাস্তি, সর্বোচ্চ শাস্তি যে মৃত্যুদণ্ড, আমরা সবাই জানি। প্রফেসর ইউনূস তার শাসনামলে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে, শেখ হাসিনাকে গণহত্যাকারী বলে, রাজাকারদের জন্য যে ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছিল, সেই ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা করে শেখ হাসিনাকে যে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন তার শাসনামলেই, আদালত দিয়েছে, কিন্তু জোগাড়জান্তি মানে রান্নার আয়োজনটা তো তারই করা। সেই ব্যাপারটা তিনি যখন করেছেন, শেখ হাসিনাকে তিনি যখন মানে ফাঁসির সাজা দিচ্ছেন, মানে তার শাসনামলে দেয়া হচ্ছে, তখন তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ, এটা কিন্তু একটা বড় ব্যাপার। শাহদ্বীন মালিক কি বলছেন এই ফটোকার্ডটা দেখলেই বুঝতে পারবেন, যেখানে বলা হচ্ছে সংবিধানের ১৪৭ ধারা অনুযায়ী কোনো ব্যক্তি সাংবিধানিক পদে থাকাকালীন অবস্থায় কোনো লাভজনক কাজে নিয়োজিত থাকতে পারবেন না। সুপ্রিম কোর্টের বিচারপতি দিনে কোর্টে কাজ করে রাতে চেম্বার করতে পারবেন না। রাষ্ট্রপতিও তার কাজ শেষে সিনেমা হলের ম্যানেজারের কাজ করতে পারবেন না। ডক্টর ইউনূস তার নিজের বা নিজের কর্তৃত্বাধীন প্রতিষ্ঠানকে আর্থিক সুযোগ সুবিধা পাইয়ে দিয়ে সংবিধানের ১৪৭ ধারার বরখেলাপ করেছেন।
অর্থাৎ সংবিধানের 147 ধারা যেটা বলছে যে রাষ্ট্রের কোনো দায়িত্ব তিনি পালন করলে তার নিজের স্বার্থ সংশ্লিষ্ট কোনো কাজ করতে পারবেন না, সেটার পরিষ্কার লঙ্ঘন করেছেন প্রফেসর ইউনূস। এবং প্রফেসর ইউনূস নিজের প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স নেওয়া, কর মওকুফ করা, এটা করা ওটা করা, গ্রামীণ ফোনকে টেন্ডারবিহীন তরঙ্গ বরাদ্দ দেওয়া হাজার হাজার কোটি টাকার, এই ব্যাপারগুলো যেগুলো করেছেন সেগুলো সবই নিজের স্বার্থে করেছেন। এবং প্রফেসর ইউনূস ওই সময়ে প্রধান উপদেষ্টার দায়িত্ব পালনকালে তিনি গ্রামীণ ট্রাস্ট, এই জাতীয় বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন, নামমাত্র ছেড়ে দিয়েছিলেন, কিন্তু তার দায়িত্ব মানে প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষ করেই তিনি ওই দায়িত্বগুলো আবার শুরু করেছেন। ইউনূস সেন্টারে বসে প্রতিদিন তার ওই ব্যবসাগুলো দেখভাল করছেন, যে ব্যবসাগুলোর সুবিধা পাইয়ে দিয়েছেন তিনি ক্ষমতায় বসে থেকে। কোনোটার লাইসেন্স পাইয়ে দিয়েছেন, কোনোটার কর মওকুফ করেছেন, গ্রামীণ ব্যাংকের মালিকানা বাড়িয়ে দিয়েছেন, সরকারের কাছ থেকে কেড়ে নিয়েছেন মালিকানা। এই ব্যাপারগুলো করেছেন যেগুলো সংবিধানের 147 অনুচ্ছেদের স্পষ্ট বরখেলা, অর্থাৎ সংবিধান বিরোধী কাজ। আর সংবিধান বিরোধী কাজ মানেই রাষ্ট্রদ্রোহিতা, রাষ্ট্রদ্রোহিতা মানে মৃত্যুদণ্ড। এই যে অভিযোগটা শাহদ্বীন মালিক করলেন, যদি এই অভিযোগ প্রমাণিত হয়, যদি কেউ আদালতে যান, যদি আদালত এই ব্যাপারে সঠিক তদন্ত করে ব্যাপারগুলো বোঝার চেষ্টা করেন, তাহলে কি সত্যিই এটা প্রমাণিত হবে? আর প্রমাণিত হলে এই শেষ বয়সে সারা পৃথিবীতে সুনাম করানো প্রফেসর ইউনূস বাংলাদেশের 1.5 বছরে ডিপ স্টেটের পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে নিজের সুনামের যে মহা সর্বনাশ করে বসেছেন, সুনামের পাশাপাশি জীবন নিয়েও কি শঙ্কা তৈরি হবে যে প্রফেসর ইউনূস নিজের নিরাপত্তায় ক্ষমতায় থাকার একেবারে শেষ সময়ে 2 দিন আগে নিজেকে ভিভিআইপি মানুষ হিসেবে ঘোষণা করে দিয়ে গিয়েছিলেন যেন 1 বছর এসএসএফ নিরাপত্তা তিনি ভোগ করতে পারেন? আসসালামু আলাইকুম। বাতাসে নানান ধরনের গুঞ্জন, বিএনপি বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না, ডিপ স্টেটের খেলা এখনও চলছে, 5 আগস্টের আন্দোলনের কুশীলবদের যে এজেন্ডা, বিশেষ একটি সাম্প্রদায়িক শক্তিকে ক্ষমতায় নিয়ে আসা, সেই খেলা এখনো পর্যন্ত শেষ হয়নি। এর সঠিক কোনো তথ্য হয়তো আমাদের কাছে নেই, তবে আলামত যা পাওয়া যাচ্ছে তাতে অনেকে অনেক ধরনের সমীকরণ মিলাতে পারেন। জুলাই সনদ বাস্তবায়নের অজুহাতে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে ডক্টর আলী রিয়াজদের যে তত্ত্ব ছিল তা প্রাথমিকভাবে কাটিয়ে উঠতে পারলেও থামছে না বিএনপি জামাত। এর মধ্যে আন্দোলন শুরু হয়ে গেছে। আন্দোলন বলতে তারা বিভিন্ন ধরনের কর্মসূচি দিচ্ছে, এমনকি সরাসরি সরকার ফেলে দেওয়ারও হুমকি আসছে কোথাও কোথাও থেকে। যেমন আমরা বলতে পারি ফটো সাংবাদিক শহীদুল আলমের কথা। এই মানুষটিকে নিয়ে মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে অনেক ধরনের সন্দেহের সৃষ্টি হচ্ছে, রহস্যের সৃষ্টি হচ্ছে। জনগণের প্রত্যাশা পূরণ করতে না পারলে আগের সরকারের মতো বর্তমান সরকারকেও জনগণ সরিয়ে দিতে পারে বলে তিনি পরোক্ষ কিংবা প্রত্যক্ষভাবে হুমকি দিয়েছেন। সুশীল সমাজের প্রতিনিধি সেজে জামাত এনসিপির এজেন্ডা বাস্তবায়নে রাজপথে নেমেছেন তিনি। নাহিদ ইসলাম আবার মন্তব্য করেছেন শনিবার, ডক্টর ইউনূসকে মুখ খুলতে হবে, রাজপথে নামতে হবে। একটু মেলানোর চেষ্টা করি আমরা। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে শহীদুল আলম যে কথাগুলো বললেন একটু মনে করিয়ে দিই আপনাদেরকে। তিনি বললেন যে আমরা ভিন্ন জিনিস আশা করি আপনাদের কাছ থেকে, অর্থাৎ সরকারের উদ্দেশ্যে বলছেন। আপনারা ভিন্ন কথা বলেছেন বলে জনগণ আপনাদের ভোট দিয়েছে, কিন্তু জনগণের সাথে প্রতারণা করবেন না। আপনারা যেটা বলে এসেছেন সেটাকে আমরা বিশ্বাস করি বলেই আপনাদের আমরা সুযোগটা দিয়েছি, সেই জায়গায় আপনারা থাকতে চেষ্টা করবেন। যদি সেটা আপনারা না পারেন, এর আগের এত ক্ষমতাশালী সরকারকে যখন হটানো গেছে, এই সরকারকেও হটানো সম্ভব। বোঝা যাচ্ছে কোন ধরনের মন্তব্য তিনি করছেন। এবং এটা তো ঠিক, আওয়ামী সরকার পতনের যে আন্দোলন ছিল সেখানে সক্রিয়ভাবে কাজ করেছেন শহীদুল আলমরা। কাদের হয়ে কাজ করেছেন, কিসের ভিত্তিতে কাজ করেছেন, তা এখন আস্তে আস্তে বের হচ্ছে। কিন্তু যদি সত্যি সত্যিই তিনি সুশীল সমাজের প্রতিনিধি হয়ে থাকেন, আমরা যদি মনে করি যে সিভিল সোসাইটির একজন সামনের কাতারের মানুষ তিনি, একটু খেয়াল করে দেখুন তো এর আগে আর কেউ
এই ধরনের মানুষরা, শিক্ষক, বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিকদের কেউ এই ভাষায় কথা বলেছেন কিনা? এর আগের অনেক শক্তিশালী সরকার ছিল, এই সরকারকেও জনগণ ফেলে দিতে পারে, জনগণের দোহাই দিয়ে এই ধরনের শব্দ বাক্য কেউ উচ্চারণ করেছেন কিনা? করেননি নিশ্চয়ই। যদি না করে থাকেন, আর যদি শহীদুল আলমরা এখন এই ভাষাতে কথা বলে থাকেন, কোত্থেকে আসছে এত শক্তি, কোত্থেকে এত ক্ষমতা, পেছনে কিসের খেলা? তিনি বিএনপির উদ্দেশ্যে বলেছেন যে জনগণের সাথে যেন প্রতারণা না করা হয়, এবং বলছেন যেটা তারা বলে এসেছে সেটাকে আমরা বিশ্বাস করি বলেই আপনাদের সুযোগটা দিয়েছি। তারা তো সুযোগ দেননি, বিএনপিকে তারা সুযোগ দেননি। তারা কাদের হয়ে খেলছিলেন এবং এখনো কাদের হয়ে খেলছেন সেটা সেটা তো স্পষ্ট, তাই না? জুলাই সনদকে সামনে রেখে তিনি কথাগুলো বলেছেন। জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় কারা, সেটিও সবার কাছে পরিষ্কার। এবং নাহিদ ইসলামের কথা বলছিলাম, নাহিদ ইসলাম কি বলেছেন আরেকটু বিস্তারিত বলি আপনাদের সামনে। তিনি বলছেন যারা অন্তর্বর্তী সরকারের দায়িত্বে ছিলেন, ডক্টর ইউনূস, আসিফ নজরুল সহ উপদেষ্টাদের দায়িত্ব নিতে হবে। মানুষের রক্তের উপর দিয়ে আমরা তাদের ক্ষমতা দিয়েছিলাম, যতটুকু অর্জন সে সময়ও হয়েছে সেই অর্জন ধরে রাখতে তাদেরও মাঠে নামতে হবে। ডক্টর ইউনূসকেও আমি রাজপথে বিক্ষোভে নামার আহ্বান জানাচ্ছি। মানেটা কি এর? মানে ডক্টর ইউনূস সরকারের কিচেন ক্যাবিনেটের অনেকেই এখনো পর্যন্ত তাহলে পর্দার আড়ালে খেলছে তো বটেই। আমলাতন্ত্রের মধ্যেও এখনো পর্যন্ত ডক্টর ইউনূসের প্রেতাত্মারা রয়ে গেছেন, একেবারে স্পষ্ট। এবং আমি গত 2 দিন ধরে বলে আসছি এই খেলাটা হতে পারে জ্বালানির সংকটকে কেন্দ্র করে। জ্বালানি সংকট রয়েছে, এটা আমরা জানি। এর আগে আমি আপনাদেরকে একটা হিসাব দিয়েছি কিভাবে পশ্চিমা মিডিয়ায় বাংলাদেশ জ্বালানি শূন্য হয়ে পড়তে পারে বিশ্বের মধ্যে প্রথম দেশ হিসেবে। এদিকে জ্বালানি শূন্য হয়ে যাওয়ার সম্ভাবনা একেবারে আমাদের নিশ্চয়ই নেই, যেহেতু আমরা নিজেরাই পেট্রোল বা অকটেনের একটা বড় অংশ, আমাদের চাহিদার বড় অংশ উৎপাদন করি। সেই জায়গা থেকে তো অন্তত জ্বালানি শূন্য হওয়ার কোনো সম্ভাবনা নেই, যতটুকু থাকুক না কেন। এবং এই ধরনের রিপোর্টিংয়ের মাধ্যমে আন্তর্জাতিক মিডিয়ায় একটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা চলছে। আমি আবারও বলি, জ্বালানি সংকট রয়েছে। বিএনপি যে উদ্যোগগুলো নিয়েছে সেগুলো হয়তো কারো কারো দৃষ্টিতে সঠিক নয়, বাস্তবসম্মত যে পদক্ষেপগুলো নেওয়া উচিত ছিল হয়তো সেটি বিএনপি করতে পারছে না। কিন্তু এইগুলোর সাথে এই যে আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়াতে খবর রংচং মাখিয়ে, পাশাপাশি যুক্তরাষ্ট্র আশ্বাস দিয়েছিল বাংলাদেশের পাশে থাকার, আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূসের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, তিনি এই সরকারের উপর ভর করেছেন। তিনি 2 দিন আগে বললেন যে যুক্তরাষ্ট্র আশ্বাস দিয়েছে, কিন্তু আমরা দেখতে পেলাম যে রাশিয়ার কাছ থেকে আমরা যে তেল আমদানির সুযোগটি চাচ্ছিলাম সেটা একেবারে এখনো পর্যন্ত নাকচ করে দেওয়া না হলেও প্রায় 2 সপ্তাহ হয়ে গেল, কোনো আলামত আমরা পাচ্ছি না সম্মতি দেওয়ার। যদিও রাশিয়া এর মধ্যে তাদের তেল বিক্রি বন্ধ করে দিয়েছে, কিন্তু ভারত সেই সুযোগটা এর মধ্যে নিয়ে নিয়েছে। অতএব প্রতারণার কথা বলা হচ্ছে জনগণের সঙ্গে, 18 কোটি মানুষের সঙ্গে কারা প্রতারণা করেছে। একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার কথা বলে মানুষের চোখে ধুলো দিয়ে যারা ক্ষমতার ভর কেন্দ্র হিসেবে 1.5 বছর টিকেছিলেন, তারাই সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করে এসেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে সব ধরনের স্পেস তৈরি করে দিয়েছিলেন। অতএব প্রতারণা কারা করছে সেটি তো সময়ই বলে দেবে। বিএনপি জনগণের সাথে কতটুকু প্রতারণা করছে কিংবা করছে না সেটিও নিশ্চয়ই অবশ্যই হিসেব নিকেশের বিষয় রয়েছে। তবে এই মুহূর্ত পর্যন্ত তো মূল্যায়নের সময়টি আমাদের সামনে আসেনি। কিন্তু বাস্তবতা হচ্ছে এইটি যে বিএনপি এই শক্তিকে এখনো পর্যন্ত ভয় পাচ্ছে। আমি বলছিলাম জ্বালানি সংকটকে কেন্দ্র করে পেছন থেকে নানান ধরনের খেলা হতে পারে এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য তারা উঠে পড়ে লেগেছে। আবারও সেই পুরনো কথা বলে, জুলাই সনদের মধ্যে অনেক ভালো কিছু রয়েছে যা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সময় অনেক কিছু করা যেতে পারত, তার ছিঁড়ে ফুটাও করা হয়নি। স্রেফ ডক্টর আলী রিয়াজরা এসব তত্ত্ব দিয়ে নতুন কোনো ষড়যন্ত্র পাকিয়ে রাখতে চেয়েছিলেন এবং সেটিকে নিয়ে খেলা করছেন। যদি বলছিলাম যে বিএনপি দুর্বলতা পরিচয় দিচ্ছে যেখানে, সেটি হচ্ছে যে জামাত এনসিপির অনেক বিতর্কিত প্রস্তাবও তারা মেনে নিতে বাধ্য হচ্ছে, অনেকখানি ছাড় দেওয়ার চেষ্টা করছে। আমরা সংসদের প্রথম দিনে দেখলাম আবারও সেই পুরনো কথা যে যুদ্ধাপরাধের রায়ে দণ্ডিতদের জন্য শোক প্রস্তাব
আনে জামাত, সেটিকে গ্রহণ করে বিএনপি। এরকম আরও অনেক ধরনের বিতর্কিত ইস্যু তৈরি হয়েছে, যেই ইস্যুগুলোতে জামাতকে ছাড় দেওয়া হয়েছে। দর্শক, মেটিকুলাস একটা প্রশ্ন সামনে এসেছে এবং সেই প্রশ্নটা যে কারো কাছে চমক হিসেবে আসতে পারে, চমক মনে হতে পারে, হাস্যকর মনে হতে পারে, অনেকে অবাক হতে পারেন এবং অনেকে বিভ্রান্ত হতে পারেন। সেই খবরটা কি? কেনই বা বিভ্রান্ত কিংবা অবাক হতে পারেন? সেই খবরটা হচ্ছে, প্রশ্ন জেগেছে, প্রফেসর ইউনূস কি বিএনপি সরকারের বিরুদ্ধে মাঠের আন্দোলনে নামছেন? রাজপথে নেমে প্রফেসর ইউনূস কি মিছিল করবেন? মিছিল করতে হলে কতক্ষণ তিনি হাঁটবেন? এবং মিছিলে কি তাকে এসএসএফ নিরাপত্তা দেয়া হবে? মিছিলের সামনে এসএসএফ বাহিনী তাকে ঘিরে রাখবে এবং তিনি স্লোগান দেবেন, বিএনপির পতন চাই, এখনই এই দাবি মানতে হবে, মানতে হবে, মেনে নাও। এরকম মিছিল করবেন কি প্রফেসর ইউনূস? অনেকের কাছে মনে হচ্ছে আপনি নিশ্চয়ই মজা করছেন। না, মজা করছি না। এরকম বিষয়ই সামনে এসেছে। প্রফেসর ইউনূসকে রাজপথে নামার আহ্বান জানানো হয়েছে। রাজপথে নেমে 11 দলীয় যে জোট আজকে থেকে আন্দোলন শুরু করেছে, সেই আন্দোলনে শরিক হওয়ার জন্য, বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য আহ্বান জানানো হয়েছে। সেই আহ্বানে প্রফেসর ইউনূস কি সাড়া দেবেন? কে জানালেন আহ্বান? চলুন একটু জেনে দেখি ইন্টারেস্টিং এই ব্যাপারটা। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মেটিকুলাস প্রফেসর ইউনূসের সরকার বিরোধী আন্দোলনে যোগ দেওয়ার সম্ভাব্যতা নিয়ে। তার আগে একটি মানবিক ব্যাপার বলতে চাই। ফুড ফর অল, সবার জন্য খাদ্য, এই স্লোগান নিয়ে একদল তরুণ সাধারণ অসহায় ক্ষুধার্ত মানুষের পাশে রান্না করা খাবার নিয়ে দাঁড়াচ্ছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্তত তাদের এই মানবিক কর্মটাকে অনুপ্রাণিত করবেন। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম, প্রফেসর ইউনূস কি সত্যিই আন্দোলনে নামছেন? ব্যাপারটা মজার ঠেকলেও ব্যাপারটা সত্যের দিকে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। প্রফেসর ইউনূসকে আন্দোলনের আহ্বান জানালেন, রাজপথে নেমে আসার আহ্বান জানালেন নাহিদ ইসলাম, এনসিপির আহ্বায়ক। তিনি ওমরায় গিয়েছিলেন। ওমরায় গিয়ে সম্ভবত এই বুদ্ধিটা তার মাথায় এসেছে যে দেশে ফিরেই তিনি প্রফেসর ইউনূসের উদ্দেশ্যে বলবেন, আপনি রাজপথে নেমে আসেন, বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেন। কিন্তু একবারও কি নাহিদ ইসলাম ভেবে দেখেছেন যে প্রফেসর ইউনূস সরকারে থাকা অবস্থায়, তার অন্তর্বর্তী সরকারে থাকা অবস্থায় নিজের আখের যেভাবে গুছিয়ে নিয়েছেন, কর মওকুব, মানে মামলা বাতিল, মানে হাজার হাজার কোটি টাকা মানে নিজের করে নেয়া, বিভিন্ন প্রতিষ্ঠানের নিজের প্রতিষ্ঠানের লাইসেন্স নেওয়া, এই ব্যাপারগুলো বিএনপি সরকার এক তুড়িতে বাতিল করে দিতে পারে যদি প্রফেসর ইউনূস একটা টু শব্দও করেন। কি বললেন নাহিদ ইসলাম? গণমাধ্যম কি বলছে? কালের কণ্ঠের এই শিরোনাম দেখে নিন। সেখানে বলা হচ্ছে, ডক্টর ইউনূসকে রাজপথে নেমে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান নাহিদের। রাজপথে নামার মতো শারীরিক সক্ষমতাও কি প্রফেসর ইউনূসের আছে? অবশ্য আছে, কারণ তাকে তো বেশ সবল মনে হয়। দেশে বিদেশে বেশ সবলভাবে তিনি বিভিন্ন জায়গায় যান, হাঁটাহাঁটি করেন। শুধুমাত্র একটু ওই একতলা থেকে দুতলা, তিনতলা সিঁড়িতে ওঠা নামাতে একটু সমস্যা হয়, কারণ বয়স তো 85 বছর পার হয়ে গেছে। শিশুদের সঙ্গে একটু আনন্দ লাফালাফি করা আর রাজপথে মিছিল করে সামনে এগিয়ে যাওয়া, অমুকের গদিতে আগুন জ্বালো একসাথে, এই বলাটা খুব একটা সহজ নয়। কি বলছেন নাহিদ ইসলাম? 11 দলীয় ঐক্যজোটের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাজপথে নেমে আন্দোলন করতে আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিমানবন্দরে তিনি এই কথা বলেন। তিনি বলেন, সংসদে বিএনপি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করায় অন্তর্বর্তী সরকারের যাদের হাত ধরে অধ্যাদেশ বাস্তবায়ন হয়েছিল তাদের সঙ্গে সরকারকে কথা বলতে হবে। ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় এনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা নিজ নিজ কাজে চলে যাওয়ার বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। অর্থাৎ ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় এনেছে প্রফেসর ইউনূসের সরকার, উপদেষ্টারা, এবং বিএনপিকে ক্ষমতায় এনে নিজের নিজের ধান্দায় ব্যস্ত হয়ে গেছে। এখন আর এই ব্যাপারে কোনো কথা বলছে না। এই কথা না বললে তাদেরকে ছাড়া হবে না, তাদেরকে কথা বলতে হবে, আন্দোলন করতে হবে, আমাদের সঙ্গে রাজপথে নামতে হবে, মিছিল করতে হবে, এই ব্যাপারগুলো তিনি বলছেন।
রাজপথে নেমে আন্দোলনে যোগ দিতে হবে বলছেন। নাহিদ ইসলাম বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে অধ্যাদেশ নিয়ে কথা বলতে হবে। তারা যখন ক্ষমতায় ছিল তখন অধ্যাদেশ করেছে, ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় এনেছে। এখন তারা নিজেদের কাজে চলে যাবে, তা হবে না। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাজপথে নেমে আসার আহ্বান জানাই। তিনি বলেন, বিএনপি বুঝতেছে না সামনে অর্থনৈতিক মন্দা আসতেছে, এখন সরকার জনগণের হয়ে কথা না বললে তারা টিকতে পারবে না। তিনি বলছেন, উমরায় যাওয়ার আগেই বুঝতে পেরেছিলাম সামনে কি হতে যাচ্ছে, এখন যা হচ্ছে তা অপ্রত্যাশিত না। 5 আগস্ট থেকেই শুরু হয়েছে। আমরা বলেছিলাম সংস্কার, বিএনপি বলেছিল নির্বাচন। 2/3 ভোট পাওয়ার পর তারা কোনো কিছুই তোয়াক্কা করছে না। খুবই স্বাভাবিক, 2/3 ভোট পাওয়ার পর তারা কোনো কিছু তোয়াক্কা করবে কেন? প্রফেসর ইউনূস ক্ষমতায় আসার পরে সেই 1.5 বছরে আপনারা কি কোনো কিছু তোয়াক্কা করেছেন? আপনারা তো এই দেশে যে মবের রাজত্ব কায়েম হয়েছে, সেই মবের রাজত্ব কায়েম নিয়ে একটি কথাও বলেননি। প্রফেসর ইউনূসকে একবারও বলেননি যে এই মব থামান, বরং বহু ক্ষেত্রে আপনার দলের লোকজন মব করেছে, আপনারা পৃষ্ঠপোষকতা দিয়েছেন। আপনারা তো কোনো কিছু তোয়াক্কা করেননি। তখন মনে করেছিলেন যে ক্ষমতার বলয়ের মধ্যে আছি, যা ইচ্ছা তাই করা যায়, যা ইচ্ছা তাই ভাবা যায়। অনেকের দুর্নীতির ইতিহাস সামনে এসেছে, কিন্তু সেগুলো নিয়ে প্রফেসর ইউনূস কোনো তদন্ত করেননি। তখন তো প্রফেসর ইউনূসকে বলেননি যে এই তদন্তগুলো করুন। এখন তাকে, এই বৃদ্ধ মানুষ, তাকে রাজপথে আহ্বান জানাচ্ছেন, রাজপথে নামবে, যিনি কিনা এসএসএফ নিরাপত্তার মধ্যে আছেন। এসএসএফ নিরাপত্তায় থাকা একজন ব্যক্তি আপনাদের সঙ্গে, মাস পিপুলের সঙ্গে রাজপথে নামবে, মিছিল করবে, বিএনপি সরকারের বিরুদ্ধে স্লোগান দেবে, বিএনপি সরকারকে মানে শাসাবে, ধমক দেবে, আর বিএনপি সরকার বসে বসে কলা খাবে, এমন তো হয় না। কারণ প্রফেসর ইউনূস নিজের যে 666 কোটি টাকা কর মওকুফ করিয়েছেন, গ্রামীণ ট্রাস্টের 1043 কোটি টাকা মওকুফ করিয়ে নিয়েছেন, কিংবা বিভিন্নভাবে যে খবরগুলো আসে, গ্রামীণ ব্যাংকের 25% মালিকানা থেকে 10% মালিকানায় নামিয়ে এনেছেন সরকারের মালিকানা। সেখানে গ্রামীণ ব্যাংকের মালিকানা আরও 15% বাড়িয়ে 90% করিয়েছেন। বিভিন্ন যে গ্রামীণ ওয়ালেট সহ, মানে আদম পাচার সহ, বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন যে প্রতিষ্ঠানের লাইসেন্স নিয়েছেন, সেগুলো তো এক তুড়িতেই হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। সেই বাতিল হওয়ার ভয় মাথায় রেখেও প্রফেসর ইউনূস আপনাদের সঙ্গে আন্দোলনে নামবে? তাকে কি পাগল মনে হয়? তিনি তার স্বার্থ ঠিকই বোঝেন, তিনি নিজের ভালোটা খুবই ভালো বোঝেন, যেটা তিনি তার 1.5 বছরে খুব ভালোভাবে মানে প্রমাণ করেছেন। এখন আপনাদের এই চাওয়াটা সারা বাংলাদেশের সব মানুষের চাওয়া হলেও তিনি সরকারের বিরুদ্ধে একটি কথাও বলবেন না, কারণ তাতে করে তার নিজের স্বার্থের ক্ষতি হবে। আর তার নিজের স্বার্থের ক্ষতি হোক, এরকম কাজ করার বান্দা তিনি নন। সেটা প্রমাণ সহ, উদাহরণ সহ ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিয়েছেন তার মেটিকুলাস 1.5 বছরের শাসন আমলে। বিএনপি অনেক অধ্যাদেশই মানছে না, যেগুলো জনগণের দাবি, গুম সহ সুপ্রিম কোর্টের বিভিন্ন অধ্যাদেশ যেগুলো মানা উচিত, দুর্নীতি দমন কমিশনের অধ্যাদেশ যেগুলো মানা উচিত, সেগুলো বিএনপি মানছে না। সেগুলোর বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ জানানো উচিত, কিন্তু সেই প্রতিবাদ জানানোর